হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এর আগের ভিডিওতে আপনারা সিএসএস গ্রেডিয়েন্ট সম্পর্কে সম্পূর্ণভাবে জেনেছিলেন। তো আজকে জানবো আমরা যে এমিট টুলকিট সম্পর্কে। এমিট টুলকিটটা কি? না, এমিট টুলকিটটা কোনো সিএসএস এর কোড না, ঠিক আছে? এটা ইউজ করা হয় জাস্ট ফর আপনার কোডের যে রাইটিং, যে কোডটা আমরা লিখি এইচটিএমএল এ, যে স্ট্রাকচারটা ক্রিয়েট করি, এইচটিএমএল এ যে স্ট্রাকচারটা ক্রিয়েট করি আমরা, সেই স্ট্রাকচারটা খুব তাড়াতাড়ি আমরা কিভাবে ক্রিয়েট করতে পারি সেটা আমরা এই এমিট টুল কিট যে রয়েছে তার মধ্যে আমরা জানতে পারবো। তাহলে এই এমিট টুল কিট কী করছে? আমাদের স্ট্রাকচার ক্রিয়েট করতে সাহায্য করে, ঠিক আছে? আমরা প্রথমে কি করি? প্রথমে একটা ডিপ দিয়ে ডিপের মধ্যে কোনো ইউএল বা এলআই তাকে ইনপুট করি, করে তার মধ্যে আবার ফের ডাটা ইনপুট করি, বা আমাদের ইউএল এলআই হয়তো 5টা লাগবে, সেটা আমরা আবার ফের 5টা ইনসার্ট করি আলাদাভাবে। তো এমিট টুলকিটের সাহায্যে ওই যে 5টা যে লিস্ট করব আমরা ডিভের আন্ডারে, সেটা কীভাবে খুব সহজে, যারা যে সমস্ত খুব সহজে ইনসার্ট করতে পারবো, সেটা আমরা এই এমিট টুলকিটের সাহায্যে আমরা জানতে পারবো। যারা প্রফেশনাল ডেভেলপার তারা কিন্তু এই ধরনের মানে খুব সহজে কুইক কোড যাতে করা যায়, সেজন্য আমরা এই এমিট টুলকিটটা অবশ্যই আমাদের জানতে হবে, ঠিক আছে? তো চলো প্রথমে জেনে নেওয়া যাক সিমেন্টিক এলিমেন্ট, সেটা আগে আমরা জানবো, ঠিক আছে? এর আগে আমি এইচটিএমএল এর মধ্যে বলেছিলাম যে সিমেন্টিক এলিমেন্ট কি, তবু এখানে বলে রাখছি। তো আগে জেনে নিই উদাহরণ কোনগুলোকে আমরা সিমেন্টিক এলিমেন্ট বলবো, তার আগে উদাহরণটা জেনে নিই, তারপরে আমরা ডিটেলস জানবো। এখানে দেখুন আর্টিকেল রয়েছে, অ্যাসাইড রয়েছে, ফুটার রয়েছে, হেডার রয়েছে, মেন রয়েছে, সেকশন রয়েছে, সামারি, টাইপ, টাইম ন্যাপ, ঠিক আছে? তো এই কয়েকটা ট্যাগ রয়েছে। সেই ট্যাগের মধ্যে দিয়ে কি জানতে পারছি আমরা? সেমেন্টিক এলিমেন্টস ইন এইচটিএমএল প্রোভাইড এ মিনিং অ্যান্ড স্ট্রাকচার। এই যে আর্টিকেল, যে ট্যাগটা রয়েছে, এই ট্যাগের সাহায্যে আমরা বুঝতে পারছি যে এটা একটা আর্টিকেল রয়েছে। বা এই যে হেডার রয়েছে, হেডারের মধ্যে বুঝতে পারছি যে এটা শুধু হেডার সেকশন। বা এই যে ফুটার রয়েছে, ফুটারের সাহায্যে আমরা বুঝতে পারছি যে এটা ফুটার সেকশন। তো এই ধরনের ট্যাগগুলোকে আমরা সবসময় কি বলবো? সিমেন্টিক এলিমেন্ট বলবো। যে কি করছে? একটা মিনিং প্রোভাইড করছে এবং একটা ওয়েবের স্ট্রাকচার প্রোভাইড করছে, যেটা আমাদের কি হচ্ছে না, ইমপ্রুভ অ্যাক্সেসিবিলিটি অ্যান্ড এসইওর ক্ষেত্রে আমরা ইমপ্রুভ করতে পারছি এসইওতে, ঠিক আছে? ইমপ্রুভিং অ্যাক্সেসিবিলিটি বলতে, না, অ্যাক্সেসিবিলিটি বলতে এটাকে বোঝায় যে ধরো কোনো আপনার যে কোডটা আপনি করেছেন সেটা অন্য অপর কোনো প্রোগ্রামার বা অপর কেউ ডেভেলপার তারা দেখে বুঝতে পারছে যে এইখানে হেডার সেকশন ব্যবহার হয়েছে। মানে হেডার কথাটি লেখার সাথে সাথে বুঝতে পেরে যাচ্ছে যে এখানে হেডার রয়েছে, এখান থেকে এতটুকু পর্যন্ত হেডার রয়েছে, তারপরে রয়েছে ফুটার এখান থেকে এতটুকু পর্যন্ত। তাহলে এই ধরনের একটা মিনিং এবং স্ট্রাকচার ক্রিয়েট করে, এবং যা এসিওর ক্ষেত্রে সম্পূর্ণভাবে হেল্প করে, ঠিক আছে? সেই সমস্ত এলিমেন্টগুলোকে আমরা কি বলছি? সিমেন্টিক এলিমেন্ট। এবারে আমরা জানবো নন সিমেন্টিক এলিমেন্ট। কোনগুলোকে আমরা নন সিমেন্টিক এলিমেন্ট বলে থাকি? না, ডিপ এবং স্প্যান, এই দুটো এলিমেন্টকে আমরা নন সিমেন্টিক এলিমেন্ট বলে থাকি। কেন বলে থাকি? না, দে ডু নট হ্যাভ অ্যানি মিনিং। এই যে ডিপ, ডিপ দিয়ে কিন্তু আমরা কোনো মিনিং খুঁজে পাই না, শুধু ডিপ ডিপ। বা স্প্যান, স্প্যান দিয়ে কিন্তু আমরা কোনো মিনিং খুঁজে পাচ্ছি না, ঠিক আছে? দে ডু নট হ্যাভ অ্যানি মিনিং, দে ডু নট টেল এনিথিং অ্যাবাউট দ্য কন্টেন্ট দ্যাট কন্টেন্টস। মানে এই ডিপ বা স্প্যানের আন্ডারে যে কন্টেন্টগুলো থাকবে তার মধ্যে থেকে কোনো আমরা এর রিলেট করতে পারছি না, ঠিক আছে? যেমনটা আমরা হেডারের ক্ষেত্রে বুঝতে পেরেছিলাম যে এখানে হেডার সেকশন রয়েছে, ঠিক আছে? তেমনই ঠিক ডিপ কথাটির মধ্যে থেকে কোনো আমরা এর কন্টেন্টের যে ক্যারেক্টার, সেই কন্টেন্টই খুঁজে পাচ্ছি না, সেগুলোকে আমরা নন সিমেন্টিক এলিমেন্ট বলে থাকি। এবারে আমি একটা স্ট্রাকচার দেখাবো। এখানে দেখুন মেন স্ট্রাকচার রয়েছে, মেনের মধ্যে হেডার রয়েছে, ঠিক আছে? তো হেডারের মধ্যে আমি একটা স্ট্রাকচার ক্রিয়েট করেছি। তো প্রথমে দিয়েছি ইমেজ, তারপরে রয়েছে ইউএল। এবারে ইউএল এর মধ্যে আমরা কি করব? এলআই ক্রিয়েট করব, ঠিক আছে? যেটাকে আনঅর্ডার লিস্ট
ঠিক আছে, ইউএল মানে কি আনঅর্ডার লিস্ট, এবং তার মধ্যে রয়েছে এলআই। তা এখানে দেখুন দুটো এলআই রয়েছে এবং তারপরে রয়েছে একটা বাটন। ঠিক আছে, তো এই যে স্ট্রাকচারটা রয়েছে, এই স্ট্রাকচার থেকে কি বুঝতে পারি? এই স্ট্রাকচার থেকে আমরা বুঝতে পারি যে যত আমরা উপর থেকে নিচের দিকে ব্রেকডাউন করতে থাকবো, তত আমরা এক একটা চিলড্রেনকে পাবো। যেমনটা কি না, এই যে হেডার রয়েছে, হেডারের চিলড্রেন কী কী রয়েছে না, ইমেজ রয়েছে, ইউআরএল এই সরি ইউএল রয়েছে, এবং আর কি রয়েছে, বাটন, এই যে চিলড্রেন রয়েছে। ঠিক তেমনি ইউএল এর চিলড্রেনকে কারা কারা রয়েছে, ইউএল এর চিলড্রেন রয়েছে, এলআই রয়েছে। ঠিক আছে, তো আশা করি এই চিলড্রেনটা কি সেটা বুঝতে পেরেছেন। এবারে আমরা যত নিচ থেকে উপরের দিকে উঠবো, দেখব, তত আমরা পেরেন্ট এলিমেন্টকে খুঁজে পাবো। যদি আমি এই যে হেডার ধরি, হেডারের পেরেন্ট এলিমেন্টকে মেন, কারণ হচ্ছে মেনের আন্ডারে কিন্তু হেডারটা রয়েছে, তাহলে পেরেন্ট তাহলে কি হচ্ছে মেন। ঠিক আছে, তো তাহলে এই যে বটন রয়েছে বা ইউএল রয়েছে বা ইমেজ রয়েছে, এর পেরেন্ট এলিমেন্ট কে হবে? এই যে হেডার, এটাই হচ্ছে আমাদের পেরেন্ট এলিমেন্ট। কার পেরেন্ট এলিমেন্ট হবে? ইমেজ ইউএল, বাটনের পেরেন্ট এলিমেন্ট হচ্ছে হেডার। ঠিক তেমনি এলআই এর পেরেন্ট এলিমেন্ট কে হবে? শুধুমাত্র ইউএল। ঠিক আছে, কারণ হচ্ছে ইউএল এর আন্ডারে এলআই রয়েছে। ঠিক তেমনি ইউএল এর চাইল্ড কি রয়েছে? এলআই। ঠিক আছে, তো আশা করি পেরেন্ট চাইল্ড এলিমেন্টটা কি সেটা আপনারা বুঝতে পেরেছেন। যদি না বুঝতে পারেন, যে কমেন্ট সেকশানে কমেন্ট করুন। তো এবারে আমরা জানবো যে সিবলিংটা কি। দেখুন, এই যে পেরেন্ট হেডার রয়েছে, হেডারের মধ্যে তিনটে চাইল্ড রয়েছে, ইমেজ, ইউএল আর বাটন, তাই না? তো সিবলিংটা কি না, ইমেজ, ইউএল, বাটন, এই তিনটেকে আমরা সিবলিং বলবো, কারণ হচ্ছে এটা তিনজন কিন্তু ভাই ভাই। ঠিক আছে, তাহলে ইমেজ হয়েছে, ইউএল হয়েছে আর বাটন, এইগুলোকে আমরা সিবলিং বলবো। ঠিক আছে, তাহলে ইউএল এর চাইল্ডকে হচ্ছে এলআই, আর সিবলিং হচ্ছে, হেডারের সিবলিং হচ্ছে ইমেজ, ইউএল আর বাটন। ঠিক আছে, তো এইটুকু মোটামুটি এই যে এমিটের জন্য, এমিট টুলকিট জানার জন্য এটুকু আপনাদেরকে মনে রাখতে হবে। ঠিক আছে, কার কোনটা পেরেন্ট, কার কোনটা চাইল্ড, পেরেন্ট এলিমেন্ট কোনটা, চাইল্ড এলিমেন্ট কোনটা, সিবলিং কোনগুলো, মানে কাকে আমরা সিবলিং বলবো, কোনগুলো নয়, সরি, কাকে আমরা সিবলিং বলবো, কাকে আমরা পেরেন্ট বলবো, কাকে আমরা চাইল্ড বলবো, এগুলোকে আপনাদের কিন্তু স্ট্রাকচারে দেখে আপনাদের কিন্তু সেটা মাইন্ডের মধ্যে সেট আপ করে রাখতে হবে। ঠিক আছে, যদি আমরা কোনো একটা ডিজাইন দেখি, আমরা আসবো নিচে লাস্টে দেখে একটা ডিজাইন দেখতে পাবো যে কোনটা কার পেরেন্ট, কোনটা কার চাইল্ড, সেগুলো একটা ডিজাইন দেখে আপনার কিন্তু স্ট্রাকচার ক্রিয়েট করতে হবে। ঠিক আছে, আপনাদের যখন প্রফেশনালভাবে কাজ করবেন, তখন আপনাদের ক্লায়েন্ট ডিজাইন দিয়ে দেবে, সেই ডিজাইন অনুযায়ী আপনাদেরকে দিতে হবে ক্লায়েন্টকে। তো ঠিক সেই ডিজাইন দেখে আপনাদের আইডিয়া করে নিতে হবে যে কোনটা কার পেরেন্ট, কোনটা কার চাইল্ড, বা কোনটাকে সিবলিং হিসাবে রাখলে ভালো হবে, সেটা আপনাদেরকে আইডিয়া করে নিতে হবে। ঠিক আছে, তো আশা করি এই পর্যন্ত সম্পূর্ণ ক্লিয়ার হয়ে গিয়েছে। এবারে আমরা আসব চাইল্ড। ঠিক আছে, তো চাইল্ডটাকে আমরা কিভাবে লিখব? এখানে আমরা একটা স্ট্রাকচার ক্রিয়েট করেছি যে ন্যাবের আন্ডারে ইউএল এলআই দিয়েছি। তো সেটা আমরা লিখতে গেলে কি লিখবো, কিভাবে লিখবো? দেখো, ন্যাবের আন্ডারে কি, মানে ন্যাবের চাইল্ড কি? ইউএল, ইউএল এর চাইল্ড কি? এলআই। তো চাইল্ডটাকে লিখতে গেলে সবসময় আমাদের গ্রেটার দ্যান সাইন দিয়ে, এই যে স্ট্রাকচারটা বিল্ড আপ হয়েছে, এটা ক্রিয়েট করতে গেলে আমাদের এই যে উপরের যে ন্যাব গ্রেটার দ্যান ইউএল গ্রেটার দ্যান এলআই রয়েছে, এটা দিয়ে আমাদের কিন্তু এই স্ট্রাকচারটা আমরা বিল্ড আপ করতে পারবো। সেটা কীভাবে করবো, চলো ভিজুয়াল স্টুডিও করে যাই। তো এখানে এসছি, তো দেখো এখানে আমি যদি আগে থেকে আমি এখানে একটা ফোল্ডার ক্রিয়েট করে, ফাইল ক্রিয়েট করে রেখে দিয়েছি অলরেডি। তো এখানে যদি আমরা ক্রিয়েট করি, তো কীভাবে করব? তাহলে এখানে রয়েছে ন্যাব গ্রেটার দ্যান, যদি আমি দিই, তারপরে ইউএল গ্রেটার দ্যান এলআই। ঠিক আছে, তো নিচে আপনারা দেখতে পারবেন এই যে ন্যাব ইউএল, তার আন্ডারে কিন্তু এলআই রয়েছে। যদি আমি এখানে ট্যাব প্রেস করি, তাহলে অটোমেটিক ওখানে আমাদের এই স্ট্রাকচারটা অ্যাজ ইট ইজ সেম যে স্ট্রাকচার রয়েছে
সেই সেম স্ট্রাকচার চলে আসবে। এবার আপনাদের মনে প্রশ্ন আসতে পারে যে এই যে আমি যে এটা করছি, ঠিক আছে, এটা কিন্তু অন্যান্য কোড এডিটরে করা যাবে কি? এখানে আমি বলে রাখি, এটা কিন্তু যে ভিজুয়াল স্টুডিও কোড আমরা ইউজ করছি, এই ভিজুয়াল স্টুডিও কোডে বাই ডিফল্টভাবে এটা ইনস্টল থেকে থাকে। ঠিক আছে, যদি আপনারা অন্য কোনো কোড এডিটর ব্যবহার করে থাকেন, তো সেক্ষেত্রে আপনাদের কি করতে হবে, সেক্ষেত্রে আপনাদের প্রথমে এমিট বলে লিখতে হবে। তো এমিট কথাটি লিখলে এখানে দেখুন, এমিট দ্য এসেনশিয়াল টুলকিট ওয়েব ডেভেলপার, এখানে চলে আসলে আপনারা এটা দেখতে পাবেন যে কোন কোন ক্ষেত্রে অটোমেটিকভাবে বাই ডিফল্টভাবে ইমপ্লিমেন্ট করা আছে। যেমন এখানে দেখুন, অ্যাটমে রয়েছে, সাবলিংয়ে রয়েছে, এখানে যে সমস্ত কোড এডিটরগুলো রয়েছে এইগুলো কিন্তু অলরেডি ইমপ্লিমেন্ট করা আছে। ঠিক আছে, এখানে দেখুন থার্ড পার্টি সাপোর্ট, ভিজুয়াল স্টুডিও কোড, ঠিক আছে, এই সমস্ত অ্যাপ্লিকেশনের মধ্যে অলরেডি ইনবিল্ট অ্যাপ্লিকেশান সাপোর্ট নেবে। ঠিক আছে, তো আশা করি বুঝতে পেরেছেন যে আপনারা যে চাইল্ড কীভাবে আমরা ইমপ্লিমেন্ট করব। ঠিক আছে, চাইল্ডের মেন যেটা দিয়ে আমরা ইমপ্লিমেন্ট করে থাকি সেটা হচ্ছে গ্রেটার দ্যান সাইন। এবারে নেক্সট আমরা জানবো সিবলিং। সিবলিং একটু আগে আমরা বুঝিয়েছি যে সিবলিং জিনিসটা কি। তো সিবলিং ক্রিয়েট করার জন্য এখানে দেখুন ডিপ, তারপরে একটা প্যারাগ্রাফ রয়েছে, একটা ব্লক কোড রয়েছে, যে পরপর মানে ভাই সব, ঠিক আছে, প্যারেন্টের সব চাইল্ড, ঠিক আছে, প্রত্যেকে ভাই ভাই। ঠিক আছে, তো সেটার জন্য কি করতে হবে, প্লাস সাইন ইউজ করে আমরা কিন্তু এটাকে করতে পারি। তো সেটা কিভাবে করব, তো না এখানে একটা ডিপ দেবো, সরি ডিপ না দিয়ে এখানে যেটা রয়েছে এটা এটা এখানে যেটা রয়েছে ডিপ প্লাস প্যারাগ্রাফ প্লাস ব্লক কোড। ঠিক আছে, তাহলে এখানে দেখুন বিকিউ দিতে এখানে কিন্তু অটোমেটিকভাবে আমাদের দিয়ে দিচ্ছে যে ডিপ, তারপরে প্যারাগ্রাফ হবে, তারপর ব্লক কোড হবে। ঠিক আছে, তো আশা করি বুঝতে পেরেছেন যে সিবলিং জিনিসটা কি। ঠিক আছে, তাহলে এটা কি হচ্ছে, সিবলিং, আর এটা হচ্ছে চাইল্ড। ঠিক আছে, এবারে নেক্সট আমরা জানবো কি, ক্লিন আপ। ঠিক আছে, ক্লিন আপ কখন ব্যবহার করব, ধরুন এখানে দেখুন প্রথমে আমরা সিবলিং নিয়েছি, ঠিক আছে, ডিপ নিয়েছি, ফের আরেকটা ডিপ নিয়েছি, এবারে এই ডিপের আন্ডারে একটা প্যারাগ্রাফ নিয়েছি এবং প্যারাগ্রাফের আন্ডারে একটা স্প্যান নিয়েছি এবং একটা ইএম নিয়েছি, নেওয়ার পরে একটা স্প্যান এবং একটা ইএম রয়েছে, এবং তারপরে আমরা যদি একটা ব্লক কোড, যদি এর এই যে প্যারাগ্রাফ রয়েছে এটার আমরা যদি ভাই একটা ক্রিয়েট করি, ঠিক আছে, এটা হচ্ছে প্যারাগ্রাফ, হচ্ছে এই স্প্যান আর ইএম এটা তার ছেলে। ঠিক আছে, আর বিকিউ হচ্ছে এই পির ভাই। ঠিক আছে, তো এই চাইল্ড থেকে বেরোতে গেলে আমাদের একটা সাইন, এই সাইনটা দিয়ে আমাদেরকে বেরিয়ে কিন্তু ব্লক কোডটা ক্রিয়েট করতে হবে। ঠিক আছে, তো দেখুন এই যে ডিপ, ডিপ মানে এই ফার্স্টের ডিপটা, তারপরে এই যে প্লাস ডিপ যেটা রয়েছে, এই ডিপ মানে এই যে সেকেন্ড যে ডিপ, এই ডিপটা, এবারে ডিপের ছেলে চাইল্ড হচ্ছে পি। ঠিক আছে, তাহলে ডিপের চাইল্ড কি হচ্ছে, পি হচ্ছে, তারপরে কি আসছে, স্প্যান আর ইএম, স্প্যান আর ইএম হচ্ছে পির চাইল্ড, তাহলে পির মধ্যে দেখুন স্প্যান রয়েছে আর ইএম রয়েছে, তারপরে পি এলিমেন্টটা কিন্তু ক্লোজ হয়ে গিয়েছে, তারপরে এটা দেওয়ার পরে মানে এক স্টেপ বেরিয়ে এলো, বাইরে বেরিয়ে এলো। ঠিক আছে, তাহলে এই যে চাইল্ডের মধ্যে ছিল, চাইল্ড থেকে বেরিয়ে বাইরে চলে এলো, বাইরে কার মধ্যে আসলো, এই ডিবের মধ্যে, এই ডিবের মধ্যে। ঠিক আছে, এই ডিবের মধ্যে বাইরে এসে একটা ব্লক কোড ক্রিয়েট করেছে। তো এটা যদি আমরা দেখি তাহলে কিভাবে করব, তাহলে ডিপ
প্লাস ডিপ, এবার ডিপের মধ্যে একটা পি নিচ্ছি, পির মধ্যে আমি কি নিতে পারি, স্প্যান আর ইএম নিয়ে নিচ্ছি, স্প্যান ইএম নিয়ে নিচ্ছি, নিয়ে একটা সাইন দিতে হবে যে শিফট চেপে যে আপনাদের 6 রয়েছে কিবোর্ডের মধ্যে, যেটা 6 রয়েছে সেই 6 কিটা চাপতে হবে, ঠিক আছে। প্রেস করলে এই সাইনটা চলে আসবে, ঠিক আছে। তারপরে আমরা বি কিউ দেবো, দিয়ে দেখুন এখানে বা ডাইরেক্ট স্ট্রাকচারটা দিয়ে দিচ্ছে, তাহলে কি হচ্ছে ডিপ, তারপর পির মধ্যে স্প্যান ইএম হচ্ছে এবং পি শেষ হয়ে গেল, তারপরে বাইরে ব্লক কোড চলে এসেছে এবং ডিপ লাস্টে ক্লোজ হয়ে গিয়েছে, ঠিক আছে। যদি এটা আমি ট্যাপ প্রেস করি তো দেখুন এই যে স্ট্রাকচারটা রয়েছে সেম স্ট্রাকচার, একই স্ট্রাকচার হয়ে গেছে। তাহলে এটা ক্লাইম আপটা কী করছে না, যে চাইল্ড রয়েছে চাইল্ড থেকে বের হতে আমাদের কিন্তু, চাইল্ড সেকশন থেকে বের হতে কিন্তু আমাদের এই ক্লাইম আপ এই সাইনটা কিন্তু আমাদের সাহায্য করছে। ঠিক তেমনই আমরা যদি এখানে দুটো সাইন দিই কিন্তু আমরা এই যে ডিপ রয়েছে ডিপ থেকে সম্পূর্ণ বেরিয়ে আর একটা আমরা কিন্তু এর নিচে একটা কিন্তু ট্যাগ ক্রিয়েট করতে পারি। তো সেটা কীভাবে করব, দেখো এখানে ডি প্লাস ডি পি, তার মধ্যে স্প্যান রয়েছে, তার মধ্যে ইএম রয়েছে এবং দুটো যদি আমি সাইন দিয়ে দিই এই সাইনটা, তাহলে বিকিউ চলে আসবে। তাহলে এখানে দেখো ডিপ, ফার্স্ট ডিপ চলে আসলো, তারপরে সেকেন্ড ডিপ হলো, সেকেন্ড ডিপের মধ্যে পি হলো, পির আন্ডারে স্প্যান এবং ইএম হলো। এবারে এই চাইল্ড থেকে বের হতে গেলে আমরা ফার্স্ট একটা সাইন দিতে হবে এবং এই ডিপের চাইল্ড থেকে বের হতে গেলে মানে এই ডিপের চাইল্ড থেকে বের হতে গেলে আর একটা সাইন দিয়ে একদম পুরো আমরা বাইরে আর একটা ট্যাগ ক্রিয়েট করতে পারবো, ঠিক আছে। তো এটা আপনারা যত প্র্যাকটিস করবেন তত আপনাদের কাছে পুরোপুরি ইজি হয়ে যাবে, ঠিক আছে। প্রথম একটু প্রবলেম হতে পারে যদি না বুঝতে অসুবিধা হয়, যদি বুঝতে অসুবিধা হয় তাহলে নিচে কমেন্ট সেকশনে কমেন্ট করবেন। এবারে আমরা জানবো যে মাল্টিপ্লিকেশান কি না। মাল্টিপ্লিকেশান হচ্ছে স্টার দিয়ে আমরা এটাকে ইনপুট করতে পারি। এবার এখানে দেখুন একটা ইউএল নিয়েছি, যেখানে এলআই ক্রিয়েট করতে হবে আমাদের হয়তো 3টে থেকে 4টে কি 5টা এলআই ক্রিয়েট করতে হয় অনেক সময়। তো ইউএল তার চাইল্ড হচ্ছে এলআই, এলআই আমরা কটা ক্রিয়েট করবো, দুটো, তাহলে ইনটু 2 দিতে হবে, ঠিক আছে। তো এখানে যদি আমি দিই ইউএল, তার আন্ডারে এলআই হবে, কটা এলআই হবে আমাদের, 5টা এলআই হবে। তো এখানে দেখো স্ট্রাকচার অলরেডি দিয়ে দিচ্ছে, যদি আমরা ট্যাপ প্রেস করি সেই স্ট্রাকচারের মধ্যে আমাদের কিন্তু এটা চলে আসবে, ঠিক আছে। তো আশা করি বুঝতে পারছেন যে মাল্টিপ্লিকেশান কি। এবারে আমরা নেক্সট জানবো কি গ্রুপিং। গ্রুপিং জিনিসটা কি না, এই যে জিনিসটা এক্সাম্পলটা দেখতে পাচ্ছেন এখানে লক্ষ্য করে দেখতে পাবেন যে প্রথমে একটা ডিপ ক্রিয়েট করা হয়েছে, এবার ডিপের চাইল্ডগুলো আমরা একটা গ্রুপের মধ্যে দিয়েছি। তাহলে গ্রুপের মধ্যে কি রয়েছে, চাইল্ডের মধ্যে হেডার রয়েছে, হেডারের মধ্যে ইউএল রয়েছে, ইউএল এর মধ্যে এলআই দুটো রয়েছে এবং তার সাথে অ্যাঙ্কার ট্যাগ অ্যাড করা রয়েছে, ঠিক আছে। এই একটা গ্রুপ হয়ে গেল এবং প্লাস দিয়ে ফুটার একটা ক্রিয়েট করলাম এবং ফুটারের আন্ডারে একটা পি চাইল্ড রয়েছে, ঠিক আছে। তো এই কোডটা যদি আমি ব্রেকডাউন করে স্ট্রাকচার হিসাবে যদি দেখি তাহলে এই রকম স্ট্রাকচার আমাদের চলে আসবে। তাহলে প্রথমে আমরা কি করছি, একটা ডিপ, তারপরে এই গ্রুপের মধ্যে এই যে জিনিসটা ব্র্যাকেটের মধ্যে আমরা দিয়েছি, এই গ্রুপের মধ্যে কি হচ্ছে, ফার্স্টে হেডার হচ্ছে, হেডারের আন্ডারে গ্রেটার দ্যান বলেছি চাইল্ড হবে, তাহলে ইউএল এর মধ্যে চাইল্ড হবে কি এলআই, এলআই কটা হবে, দুটো। এবারে দুটো যে এলআই হবে, এলআই এর মধ্যে চাইল্ড কি হবে, অ্যাঙ্কারটা এ ট্যাগও হবে। তাহলে এখানে দেখুন দুটো রয়েছে, দুটো এলআই ক্রিয়েট হয়েছে, তার মধ্যে কিন্তু অ্যাঙ্কার ট্যাগ ক্রিয়েট হয়ে গেছে, দিয়ে ইউএল শেষ হয়ে গেছে, তাহলে এই একটা গ্রুপ ক্রিয়েট হয়ে গেল, ঠিক আছে। তারপরে কি হচ্ছে, হেডার যে ক্লোজ হয়ে গেল, এই যে হেডারটা ক্লোজ হয়ে গেল, ঠিক আছে। তারপরে একটা কি হবে, ফুটারের মধ্যে কি হবে, পি, এই যে পি হয়ে গিয়েছে। তো এইভাবে আমাদের কিন্তু গ্রুপিং ক্রিয়েট করা হয়। তো এটাকে আমরা যদি ভিজুয়াল স্টুডিও কোডে দেখি তাহলে কি হবে, তাহলে ফার্স্টে ডিপ দেব, ডিপ প্লাস দিয়ে
আমরা একটা গ্রুপ ক্রিয়েট করব। তাহলে হেডারের আন্ডারে কি করব আমরা, ইউএল এর আন্ডারে কি করব, এলআই সরি ইউএল এর আন্ডারে এলআই ইন্টু, এখানে আমি 3টে করতে চাইছি। এবার এর আন্ডারে একটা করে লিঙ্ক ক্রিয়েট করতে চাইছি। তাহলে এই একটা গ্রুপ হয়ে গেল। দিয়ে আমরা এখানে প্লাস লিখব, লিখে এখানে লিখব ফুটার দিলাম। ফুটারের নিচে এবারে ফুটারের আন্ডারে কি একটা প্যারাগ্রাফ আমি ইনপুট করব। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে অলরেডি স্ট্রাকচার আমাদের দেখিয়ে দিয়েছে যে কীরকম আমাদের স্ট্রাকচার হতে যাচ্ছে। তো এখানে দেখুন হেডার রয়েছে, তার মধ্যে ইউএল এবং এলআই রয়েছে, 3টে এলআই আমি এখানে যেহেতু 3 দিয়েছি, তো 3টে এলআই এর মধ্যে অ্যাঙ্কার ট্যাগ অলরেডি রয়েছে, এইচরেফ দিয়ে অ্যাঙ্কার ট্যাগ রয়েছে, এবং রয়েছে ফুটার রয়েছে। এই যে হেডারের পরে কিন্তু ফুটার রয়েছে, ঠিক আছে, হেডার শেষ হবে তারপরে কিন্তু ফুটার শুরু হবে, এবং ফুটারের আন্ডারে একটা প্যারাগ্রাফ ট্যাগ রয়েছে। এটা আমি যদি ট্যাব প্রেস করি তো অটোমেটিকভাবে আমাদের কিন্তু এই যে স্ট্রাকচারটা অটোমেটিকভাবে বিল্ড আপ হয়ে গিয়েছে। তো দেখো এত কিছু কোড লেখারই দরকার হচ্ছে না, অটোমেটিক ছোট্ট একটা কোডের মাধ্যমে কিন্তু আমরা এত বড় স্ট্রাকচারটা ক্রিয়েট করতে পারছি। ঠিক আছে, তো আশা করি বুঝতে পেরেছেন যে কীভাবে গ্রুপিং কাজ করে। ঠিক আছে, আপনারা বিভিন্ন ওয়েতেও এইটাকে ক্রিয়েটও করা যায়। ঠিক আছে, গ্রুপিং করলে সব থেকে সহজেও ক্রিয়েট করতে পারি আমরা গ্রুপিংয়ের মাধ্যমে। এবারে আইটেম নাম্বারিং, এবারে আমরা জানবো এই যে ইউএল এলআই দিয়ে আমরা ক্রিয়েট করছি, এটা নাম্বার আইটেম 1 আইটেম 2 আইটেম 3 এটা কীভাবে ক্রিয়েট করব। তো এখানে যে স্ট্রাকচারটা রয়েছে বা যে কোডটা রয়েছে সেই কোডটা দিকে লক্ষ্য করলে দেখতে পাবেন যে ইউএল রয়েছে, তার মধ্যে এলআই রয়েছে, এলআই এর পর একটা ডট দিয়ে আইটেম রয়েছে, দিয়ে $5। এই যে ডট রয়েছে এটাকে আমরা ক্লাসকে ডিনোটেট করি। ঠিক আছে, ক্লাস ডিফাইন করি এই যে ডটের সাহায্যে। ঠিক আছে, একটু পরে আমরা জানতে পারবো যে ক্লাস কোনো একটা ট্যাগের মধ্যে আমরা ক্লাস কিভাবে সেটাকে এই কোডের মাধ্যমে এমিটের সাহায্যে আমরা কিভাবে ডিফাইন করতে পারি। ঠিক আছে, তো ডট দেওয়া মানে ক্লাস, কারণ হচ্ছে আমাদের ক্লাসকে স্টাইল করতে গেলে আমরা ডট দিয়েই কিন্তু ক্লাসটাকে স্টাইল করে থাকি। ঠিক আছে, তো $5 মানে 1 2 3 4 5 এইভাবে ক্রিয়েট হবে। তো এইভাবে কীভাবে হবে দেখে নিই। তো দেখুন এখানে প্রথমে কি লিখব, ইউএল দিয়ে এর মধ্যে কি দেবো, এলআই দেবো, দিয়ে এখানে কি দেবো, ডট দিয়ে ক্লাসের নামগুলো আমাদের মানে ক্লাসের নাম দিতে হবে। আমরা যদি পরপর সিরিয়াল নাম্বার দিতে চাই, এখানে দেখুন আইটেম 1 আইটেম 2 আইটেম 3 রয়েছে। তো এখানে আমরা আইটেম না দিয়ে অন্য কোনো কিছু নাম দিতে পারি। কেউ এখানে যদি আমি লিস্ট নম্বর দিই, দেওয়ার পরে কি দিতে হবে, একটা আমাদেরকে ডলারের সাইন দিতে হবে। ঠিক আছে, ডলারের সাইন দিয়ে এবারে আমরা কটা লিস্ট নম্বর নিতে চাইছি, ধরুন 10টা। তো এখানে দেখুন স্ট্রাকচারে সেই 10টা 1 2 3 4 5 6 7 8 9 10 দিয়ে দিয়েছে। এবার যদি আমি ট্যাব প্রেস করি অটোমেটিকভাবে আমাদের সেই স্ট্রাকচার অনুযায়ী আমাদেরকে এই লিস্টের আইটেম দিয়ে দিয়েছে। তো এতগুলো ক্রিয়েট করতে আমাদের অনেক টাইম লাগে, কিন্তু খুব সহজে আমরা কিন্তু এটাকে ক্রিয়েট করে নিতে পারবো। ঠিক আছে, এইভাবে আমাদের ব্যবহার করে। ঠিক আছে, তো এবারে নেক্সট আমরা কি জানবো, আইডি এবং ক্লাস অ্যাট্রিবিউট কীভাবে আমরা যখন আমরা কোনো কিছু স্ট্রাকচার ক্রিয়েট করব সেখানে তার মধ্যে আইডি এবং ক্লাস অ্যাট্রিবিউট কীভাবে সেট আপ করবো। তো এখানে দেখো আইডি ইনসার্ট করতে গেলে হ্যাশ দিয়ে আমরা কিন্তু ইনসার্ট করতে হবে, দিয়ে আইডির নামটা দিতে হবে, এবং ক্লাস ডিনোটেট করতে গেলে ডট দিয়ে ক্লাসের নামটা দিতে হবে। ঠিক আছে, তো একটু আগে যেটা আমি বলছিলাম, এখানে যেটা বলছিলাম ডট দিয়ে কিন্তু ক্লাসের নাম দিয়ে ইনসার্ট করতে হবে এবং হ্যাশ দিয়ে আইডিকে ইনসার্ট করতে হবে। তো সেটা কীভাবে করব, তাহলে এখানে দেখুন এখানে যেটা রয়েছে দেখো, আমরা সকলে জানি যে হ্যাশ দিয়ে আমাদেরকে স্টাইল ক্রিয়েট করতে হবে। তাহলে এখানে যদি আমি হেডার দিই, তাহলে দেখুন হেডার দিয়ে একটা ডিপ ক্রিয়েট বাই ডিফল্টভাবে একটা আইডি দিয়ে হেডার নামে আইডি ক্রিয়েট হয়ে গিয়েছে। ঠিক আছে, এখানে যদি আমি ডট দিয়ে
হেডার সেক বলে যদি আমি একটা ইয়ে করি, ট্যাব প্রেস করি, তাহলে হেডার সেক নামে একটা ক্লাস ডিফাইন হয়ে যাবে। ঠিক আছে, তো এইভাবে আমরা কিন্তু একটা ডিভের মধ্যে আমরা কিন্তু ক্লাস আইডি ক্রিয়েট করতে পারি। ঠিক আছে, এবারে আমরা জানবো যে আইডি এবং ক্লাস দুটো একসাথে কিভাবে ক্রিয়েট করব। তো এখানে দেখো ফর্ম নিচ্ছি, ফর্ম নিলাম, নিয়ে হ্যাশ দেবো। হ্যাশ দিয়ে কী দিতে পারি আমরা এখানে, তো এখানে সার্চ দিয়ে দিচ্ছি। আর যদি আমরা এখানে ক্লাস নিই তাহলে ডট দিয়ে সার্চ সেকশন, ঠিক আছে, দিয়ে আমরা এখানে প্রেস করব। তো এখানে দেখুন ফর্ম ক্রিয়েট হলো এবং আইডি হলো সার্চ এবং ক্লাসের নাম কি হয়ে গেল, সার্চ সেকশন। ঠিক আছে, তো এইভাবে আমরা একটা আইডি এবং ক্লাস একসাথে ইনসার্ট করতে পারি। ঠিক আছে, তো এখানে লক্ষ্য করলে দেখতে পাবে যে পি ডট ক্লাস 1, ক্লাস 2, ক্লাস 3 এখানে একসাথে 3টে ক্লাস ডিফাইন করা হয়েছে। ঠিক আছে, তো আশা করছি বুঝতে পারছেন আপনারা কিভাবে এই ক্লাস আইডি অ্যাট্রিবিউটগুলো আমরা খুব শর্টে আমরা স্ট্রাকচার বিল্ড আপ করতে পারি। এবারে আমরা দেখব কাস্টম অ্যাট্রিবিউট। কাস্টম অ্যাট্রিবিউট কি না, পি দিয়ে যদি আমরা আলাদা করে কোনো টাইটেল দিতে চাই এখানে প্যারাগ্রাফের মধ্যে, তাহলে পি দিয়ে থার্ড ব্র্যাকেট ইউজ করে আমরা কিন্তু সেই টাইটেল দিয়ে আমরা কিন্তু সেই টাইটেলের ভ্যালুও আমরা এখানে নির্ধারণ করতে পারি। এবং টিডি দিয়ে রো স্প্যান কল স্প্যান যদি আমরা করতে চাই সেই থার্ড ব্র্যাকেটের মধ্যে আমরা কিন্তু ভ্যালু যে অ্যাট্রিবিউটের ভ্যালু দিতে চাইছি সেই অ্যাট্রিবিউটের ভ্যালু আমরা থার্ড ব্র্যাকেটের মধ্যে দিতে পারি। এবারে কোনো হেড ট্যাগের মধ্যে কোনো যদি আমরা ভ্যালু ইনসার্ট করতে চাই বা প্যারাগ্রাফ যদি আমরা ইনসার্ট করতে চাই, তাহলে কন্টেন্ট যদি প্যারাগ্রাফের মধ্যে কন্টেন্ট ইনসার্ট করতে চাই, সেখানে যে কন্টেন্টটা থাকবে সেই কন্টেন্টটা লিখতে গেলে আমাদের সেকেন্ড ব্র্যাকেট ইউজ করতে হবে। সেটা কি না, এখানে যদি ইয়ে দিয়ে সেকেন্ড ব্র্যাকেট দিই তাহলে ক্লিক মিট হচ্ছে আমরা মাঝখানেরটা পাবো, কারণ হচ্ছে এইখানে ক্লিক করলে তবে তো আমরা সেইখানে মানে ডিসপ্লে হবে যে ক্লিক মি। ঠিক আছে, তো ঠিক তেমন প্যারাগ্রাফের মধ্যে ক্লিক রয়েছে এবং এ এইচ রেপের মধ্যে হেয়ার রয়েছে। ঠিক আছে, এবং টু কন্টিনিউ, তাহলে এখানে যেন দেখো ক্লিক হেয়ার টু কন্টিনিউ, এটা কিন্তু আমরা এই ছোট্ট একটা লেখার মাধ্যমে কিন্তু আমরা এই এত বড় এটা লিখতে পারি। এবার আমরা জানবো যে এমিট চিট শিট একটা রয়েছে, সেখানে এই সমস্ত কিছু সব কিছু ডিটেলসে দেওয়া হয়েছে, মানে শর্ট ফর্মে কীভাবে এগুলো আসছে পুরো যতগুলো আমি শিখিয়েছি পুরোটা ডিটেলসে কভার করা আছে। সেটা কিভাবে করব, এখানে যদি আমি ক্লিক করি তো এখানে এই লিঙ্ক আমি নিচে ডেসক্রিপশনে অলরেডি দিয়ে দেবো। তো এখানে এই যে চিট শিট রয়েছে সেই চিট শিটের গেলে দেখতে পাবে যে চাইল্ড কি সিবলিং কীভাবে ক্রিয়েট হচ্ছে, মাল্টিপ্লিকেশান কীভাবে ক্রিয়েট হচ্ছে, তো আপনারা সব এখান থেকে পেয়ে যাবেন। ঠিক আছে, ডকুমেন্টেশন কোন কোন সাইন থেকে হয়, ঠিক আছে, ইয়ে ডট ইয়ে দিয়ে লিঙ্ক কীভাবে হয়, ঠিক আছে, সমস্ত কিছু এই ডকুমেন্টেশন এই চিট শিটের মধ্যে আপনারা পেয়ে যাবেন। ঠিক আছে, তো আমি একটা রিয়েল সিনারিও একটা ইউজ কেসেস দেখাই, সেখান থেকে আপনারা ধারণ করতে বুঝতে পারবেন যে জিনিসটা কি। যদি আপনারা এই যে হেডার সেকশন যদি আপনারা দেখেন যে এই যে উপরে যে হেডার রয়েছে তারপরে এই যে মাঝখানে হচ্ছে বডিতে রয়েছে, তাহলে এই হেডারের মধ্যে কি কি রয়েছে না, এখানে একটা লোগো টাইপের রয়েছে, তারপরে ULLI ক্রিয়েট হয়েছে এবং লাস্ট এখানে রয়েছে সার্চের একটা অপশান রয়েছে। তাহলে এইখানে প্রথমে কি নিতে হবে, একটা ইমেজ নিতে হবে, তারপরে UL নিতে হবে, নিয়ে তার আন্ডারে একটা দুটো তিনটে চারটে পাঁচটা LI ক্রিয়েট করতে হবে এবং সেখান থেকে বেরিয়ে আবার ফের এই তিনটি সেখান থেকে বেরিয়ে আপনাকে একটা সার্চ ক্রিয়েট করতে হবে। ঠিক আছে, সার্চের বাটন ক্রিয়েট করতে হবে। তো এইভাবে আপনাদেরকে মানে ছোট ছোট খণ্ডে বিভক্ত করে নিতে হবে। যদি আমি এই জিনিসটাকে তারপরে এটা লক্ষ্য করে দেখতে পাবো যে এখানে
দেখুন দুটো সেকশন রয়েছে, এখানে একটা, এখান থেকে এটুকু একটা সেকশন রয়েছে, আর এখান থেকে এটুকু একটা সেকশন রয়েছে। ঠিক আছে, আহ, এই দুটো কীভাবে পাশাপাশি আসলো সেটা আমরা নিচে ডিটেলসে আলোচনা করব, পরপর ভিডিও আসছে। ঠিক আছে, তো তাহলে এটার জন্য কি নিতে হবে, দেখুন এখানে দুটো ডিপ ইউজ করা হয়েছে দুটোকে পাশাপাশি নিয়ে আসার জন্য। একটা প্যারেন্ট, তার ভিতরে দুটো ডিপ রয়েছে, এবং এই ডিপের এই পারের যে ডিপটা রয়েছে এই ডিপের আন্ডারে একটা প্যারাগ্রাফ, একটা হেডিং ট্যাগ রয়েছে, যেখানে H2 হতে পারে। একটা স্প্যান ট্যাগ রয়েছে, কারণ হচ্ছে এই যে হেডিং ট্যাগ রয়েছে, এই হেডিংটা এখান থেকে এতটুকু পর্যন্ত রয়েছে, এবং এর মধ্যে এই যে ডেভেলপমেন্টটা আলাদাভাবে স্টাইল করার জন্য আপনাকে অবশ্যই স্প্যান ট্যাগ ইউজ করতেই হবে। ঠিক আছে, এখানে একটা, এখান থেকে এইটুকু যে লেখাটা রয়েছে এটা হেডিং ট্যাগের উপরে রয়েছে, H2 ট্যাগের উপরে রয়েছে, তারপরে এখানে রয়েছে প্যারাগ্রাফ, এবং এখানে রয়েছে একটা বাটন ক্রিয়েট করতে হয়েছে। ঠিক আছে, ঠিক তেমন এখানে যদি একটা আমি ডিপ, এই ডিপের আন্ডারে কী কী রয়েছে, এই ডিপের আন্ডারে রয়েছে একটা লেভেল রয়েছে এখানে। ঠিক আছে, বা প্যারাগ্রাফ ট্যাগ রয়েছে, লগ ইন হেয়ার রয়েছে, বা আপনি এখানে H3 বা H4 ইউজ করতে পারেন। ঠিক আছে, তারপরে ফর্ম রয়েছে। ঠিক আছে, ফর্ম, এবং এখানে বাটন রয়েছে, আর এখানে রয়েছে পি ট্যাগ রয়েছে। ঠিক আছে, এখানে পি রয়েছে, এবং এখানে যে আইকন ট্যাগ রয়েছে। ঠিক আছে, একটা দুটো তিনটে চারটে পাঁচটা ট্যাগ নিয়ে কিন্তু এই যে ডিপটা রয়েছে এই ডিপটা কিন্তু ক্রিয়েট হয়েছে। ঠিক আছে, তো আশা করি বুঝতে পারছেন যে এই যে একটা HTML একটা ডিজাইন দিয়েছে, এই ডিজাইনের সাহায্যে আপনাদের এইভাবে ইমাজিনেশন করতে হবে যে কীভাবে স্ট্রাকচারটা বিল্ড আপ হয়েছে। পুরোটা একসাথে না ভেবে আপনারা একে ব্রেক ডাউন করুন। এই যে উপরের অংশটা আগে, এই উপরের অংশটা নিয়ে চিন্তা করুন, তারপরে এই অংশটা নিয়ে চিন্তা করুন, বা এইখান থেকে এই অংশটা নিয়ে আগে চিন্তা করুন, দিয়ে তারপরে জানুন, ভাবুন যে এটা কীভাবে ক্রিয়েট হয়েছে, তারপর ভাবুন যে এটা কীভাবে হয়েছে। ঠিক আছে, আর এই যে দুটো পাশাপাশি কীভাবে এলো সেটার জন্য তো পরে তো নিচে আরও ভিডিও তো আসছেই, সেটা আপনারা চ্যানেলের সাথে যুক্ত থাকলে আপনারা অবশ্যই জানতে পারবেন। ঠিক আছে, কীভাবে আমরা দুটো এলিমেন্টকে এইভাবে পাশাপাশি নিয়ে আসবো। তো নেক্সট আমরা কি জানবো না, নেক্সট আমরা জানবো যে ডিসেন্ট সিলেক্টর। এটা এর আগে আমরা সব সিলেক্টর সম্পর্কে জেনেছিলাম, যে আমাদের 8টা যে সিলেক্টর রয়েছে সব সিলেক্টর সম্পর্কে জেনেছিলাম। তো কিছু সিলেক্টর আমি বাদ দিয়েছিলাম, যে ডিসেন্ট সিলেক্টর কি, চাইল্ড সিলেক্টর কি, এইগুলো বাদ দিয়েছিলাম, কারণ এই যে জিনিসগুলো আপনারা জানলেন, এই জিনিসগুলো আপনারা না জানলেন তো বুঝতে পারতেন না যে চাইল্ড সিলেক্টরটা কি, সিবলিং সিলেক্টরটা কি। ঠিক আছে, তো এই জন্য আমি এই সিলেক্টরগুলো বাদ দিয়েছিলাম, মানে আগে আমি এটা শেখাইনি। তো এর নেক্সট ভিডিওতে আমরা জানতে পারবো যে ডিসেন্ট সিলেক্টর কি, চাইল্ড সিলেক্টর কি, সিবলিং সিলেক্টরটা কি, তো এইগুলো নিয়ে জানতে পারবো। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আপনারা আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন এই ধরনের ইউজফুল কন্টেন্ট পেতে। ঠিক আছে, আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব, শেয়ার করবেন এই ভিডিওটি। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।